হ্যালো বন্ধুরা, অঙ্কুশ হালদার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম সংঘামিত্রা রায় চৌধুরীর কলমে লেখা বোধহয় ভৌতিক। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন গল্পটি শুনি। আমি আর শুয়ে থাকতে পারলাম না। অস্বস্তিটা ক্রমশ বেড়েই চলেছে। বালিশ সরিয়ে উঠে বসলাম। এত জোরে জোরে বাজ পড়ছে আর মুষলধারে বৃষ্টি হচ্ছে যে মনে হচ্ছে যেন আকাশটাই ভেঙে পড়ল বুঝি। জানলার খড়খড়ির ফাঁক দিয়ে হু হু করে ভেজা স্যাঁতসেঁতে ঠান্ডা শিরশিরে একটা হাওয়া অনবরত ঘরে ঢুকে আসছে। সেই হাওয়ায় মশারিটা ভারী বিশ্রীভাবে দুলছে, আর তার ছায়াটা দেয়ালে কমা বাড়া করছে। এমন শীতল হাওয়ায় ঠান্ডায় গা শিরশির করারই কথা, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমার কপাল, গলা, বুক, পিঠ ঘেমে উঠেছে। কারেন্টও অফ হয়ে গেছে। ঘরের ভিতরে ঘুটঘুটে অন্ধকারে আমি একলা বসে আছি। মাত্র 6 মাস হলো এই নতুন বাড়িটি আমি ভাড়া নিয়েছি। আমার স্বামী ওষুধ কোম্পানিতে চাকরি করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ওষুধের ব্যাগ নিয়ে নিয়ে ওনাকে ডাক্তারদের চেম্বারে চেম্বারে ঘুরে ঘুরে কোম্পানির নতুন পুরনো ঔষধ ও গুণাগুণ বুঝিয়ে বেড়াতে হয়। কখনো কখনো অন্য জেলায় বা অন্য রাজ্যের শহরেও যেতে হয়। তখন আমাকে একাই থাকতে হয়। এই আমার নিরাপত্তার খাতিরেই আমার স্বামী এই বাড়িটি ভাড়া নিয়েছেন। জেলা সদর শহরের ঠিক মাঝখানে। বাড়িটায় বাড়িওয়ালা বা অন্য ভাড়াটে না থাকায় বেশ একটা নিজের বাড়ি অনুভূতি মনে হয়। আর এই ব্যাপারটাও আমার স্বামীকে খুব টেনেছিল। স্বাধীনচেতা ধরনের মানুষ তিনি, কারোর কোনো কথা শোনবার মানুষ নন। তাই এত বড় বাড়িতে আমার একদম একলা থাকতে ভয় হবার মৃদু প্রতিবাদটা একেবারে ধোপে টেকেনি। আমাদের মাত্র বছর দুয়েক হয়েছে বিয়ে হয়েছে, একেবারে দুম করে বিয়ে, সম্বন্ধ দেখে। তবে এখনও আমাদের সংসারে তৃতীয় কেউ আসেননি। আমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ স্বামী এইসব ব্যাপারে খুব সতর্ক। দুম করে বিয়ে হয়েছে মানেই দুম করে বাচ্চা হতে হবে তেমন কোনো মানে নেই। কাজেই নিয়মিত ফ্যামিলি প্ল্যানিং চলছে। স্বামীর উৎসাহে আমি আবার খুব চেষ্টা চরিত্র করে বিএড কলেজে ভর্তি হয়েছি। স্বামীর মতে বিএসসি অনার্স পাশ করে ঘরে বসে থাকার কোনো মানেই হয় না আজকালকার দিনে। সুতরাং আমাকে ফেসবুকে আর ফোনে বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা মারা আর টিভিতে সিনেমা দেখা ছাড়া আমার আর কোনো কাজ নেই। নতুন করে শুরু হলো পড়াশোনা, আর সেই সঙ্গে চলছিল চাকরি বাকরিরও পরিকল্পনা। সেদিন আমার প্ল্যান ছিল স্বামী বাড়ি ফিরলে পুজোর বাজারটা খানিকটা সেরে রাখবো। স্বামীকে সেই রকম বলা ছিল। বিএডের কিছু প্রজেক্টের ছবি আঁকার কাজ ছিল। ছবি আঁকতে আমি তেমন পারি না, আসলে কখনো শিখিনি তো। স্কুল কলেজে দিদি দাদার সাহায্যে উত্তরে যেত, কিন্তু এখন উপায় নেই। প্রজেক্টের খাতা করতেই হবে। আমার বিষয় জীবন বিজ্ঞান, সেই বিষয়ে আঁকাআঁকি দেখে দেখে মোটামুটি দাঁড় করিয়েছিলাম, কিন্তু সামান্য শেডিং বাকি। ঠিক সেই সময়ে আমার স্বামীর ফোন। ফিরতে দেরি হবে, আজ আর পুজোর কেনাকাটার সময় হবে না। ফোনটা চার্জে বসানো ছিল বলে আমি উঠে গিয়েছিলাম ফোন ধরতে। খাতাটা খোলাই ছিল। ফিরে এসে খাতার সামনে বসে চমকে গেলাম। আমি তো শেডিং বাকি রেখে উঠেছিলাম, হ্যাঁ আমার স্পষ্ট মনে আছে, কিন্তু আমার আঁকা মানুষের সংবহনতন্ত্রের স্কেচের প্রতিটা শিরা ধমনীতে লাল নীল পেন্সিলের রং করা, আর হৃৎপিণ্ডটা টকটকে গাঢ় লাল। সংশয়ে পড়ে গেলাম আমি। আমি কিছুতেই মনে করতে পারলাম না যে আমি ঠিক কোনখানে আঁকা থামিয়ে ফোন ধরতে গিয়েছিলাম। এই দিনে দুপুরে এইসব উল্টোপাল্টা ভাবনা মাথায় আসছে কেন? আবার দেখলাম না, চোখের ভুল তো নয়। কোনো রকমে খাতাটা বন্ধ করে উঠে পড়লাম। বাইরে সন্ধ্যা ঘন হয়েছে, খুব মশার উৎপাত। এত বড় বাড়িতে একলা আমি। গিয়ে চুপ করে মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম। আবার খুব জোরে জোরে বাজ পড়ল, সঙ্গে বিদ্যুতের ঝলকানি। আমি চমকে উঠলাম। বিদ্যুতের আলোয় ঘরটা এক ঝলকের জন্য জেগে উঠে আবার গভীর অন্ধকারে ডুবে গেল। বৃষ্টির দাপট শুনে মনে হচ্ছে যেন সব ভাসিয়ে নিয়ে যাবে। আমি মনকে শক্ত করতে চাইলাম, ভয়কে প্রশ্রয় দিলেই বাড়তে থাকে। এখন আমি যথেষ্ট বড়, বিয়ে হয়ে গেছে, ছোটবেলার মতো ভয় পেলে চলবে না। আমাকে এবার খাট থেকে নেমে আলো জ্বালাতে হবে। মোবাইলটা নিতে গেলাম, ওতে টর্চ আছে, কিন্তু মোবাইলের টর্চটা কিছুতেই জ্বলল না। অধৈর্য কলিং বেল বাজছে। আমার হাত পা ভারী হয়ে আসছে। উঠে গিয়ে দরজা খোলার সাহস সঞ্চয় করতে পারছি না। যদি আমার স্বামী না হন।
এবার আমার স্বামীর চিৎকার শুনতে পেলাম, রঞ্জা, দরজা খোলো, সারা বাড়ি অন্ধকার করে রেখেছ কেন? রঞ্জা, রঞ্জা। আমি কোনো রকমে হাতড়ে হাতড়ে খাট থেকে নামলাম। সুইচে হাত রাখার আগেই আলো জ্বলে উঠল, কারেন্ট এসে গেছে। দৌড়ে গিয়ে আমি দরজা খুলে আমার স্বামীর বুকের ওপর ঝাঁপিয়ে পড়লাম। এত দেরি করছো কেন? আমার স্বামী উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে তোমার? এই রকম অন্ধকারে বসেছিলে কেন? 8টায় আসবো বলেছিলাম, বৃষ্টিতে আধ ঘন্টা মতো দেরি হয়েছে মাত্র। আমি আর কিছুই বললাম না, স্বামীকে আঁকড়ে ধরে ঘরে এলাম। স্বামী বললেন, এইভাবে অন্ধকার করে রাখলে বিপদ তো হতে পারে নাকি? আমি দুপুর থেকে ঘটে যাওয়া সব কিছু বললাম আমার স্বামীকে, খুব সংক্ষেপে। আমার স্বামী কেমন একটা মুখ করে তাকালেন আমার দিকে। দুজনেই বিজ্ঞানের স্টুডেন্ট, এই রকম আজগুবি অভিজ্ঞতা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বই কি। তারপর কয়েকটা দিন পার হয়ে গেল, মনের ভুল ভেবে এই রকম ভুলেই গেলাম সেদিনের কথা। আমার পুজোর ছুটি পড়ে গেছে, আমার স্বামীও কয়েকদিনের ছুটি নিয়েছেন। কলকাতার বাড়িতে যাব, পুজোর গোছগাছ করে সেরে রেখেছি রাতেই। ভোরবেলা বেরোবো বলে শুয়ে পড়লাম, তাড়াতাড়ি খেয়ে দে। আমার স্বামী আমার দিকে পাশ ফিরে আমাকে জড়িয়ে ধরে ঘুমন। আমিও ওনার বুকের মুখ গুজে ঘুমোই। গত 2 বছর অভ্যাস এমনই হয়েছে। সেদিনও এইরকম ঘুমিয়েছি। মাঝরাতে ঘুম ভেঙে গেল আমার হাতে একটা খুব শীতল স্পর্শে। ঘরের নীল লাইট ল্যাম্পের হালকা আলোয় দেখলাম আমার স্বামী অকাতরে ঘুমাচ্ছেন। আমি ঘাড় তুলে দেখতে চেষ্টা করলাম। বাড়ির পেছন দিকের বাগানে ঝোপঝাড় আছে। সাপ নয় তো? সর্বনাশ, মনে হতেই উঠে বসে পড়লাম। আমার স্বামীকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে একটা মেয়ে, আমার বয়সী হবে হয়তো। আমি বিকট চিৎকার করে উঠলাম। তারপর থেকে কলকাতায় আমার কাউন্সেলিং চলল অনেক দিন। একা থাকতে থাকতে মনে আতঙ্ক তৈরি হয়েছে সাব্যস্ত হলো। তবে বাড়িটাও পাল্টানোর কথা চলছে। আমার ভাড়া বাড়িতে ফিরে এলাম। বাড়ি বদল হবে। আসার আগের দিনেই শুনলাম আমার ঠোঁটের কোণে নাকি সেদিন রক্ত লেগেছিল। আমার স্বামী খুব নিচু গলায় আড়ালে ডাক্তারবাবুকে বলেছিলেন আমার জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে। পরদিন খুব সকালেই বাড়িটা ছাড়বো আমরা। ভোরবেলা ট্রান্সপোর্টের লোকেরা এসে গেছে। অনেকক্ষণ ডাকাডাকি করে শেষে দরজা খোলা পেয়ে তারা ভেতরে ঢুকে এলো। শোবার ঘরে বিছানায় আমার স্বামীকে মৃত অবস্থায় পাওয়া গেল, ঘাড়ে শুধু 2টো ফুটো। সবে সকাল হয়েছে, এখনও রোদ চড়েনি। আমি এর সব কিছুই দেখলাম আমার বাড়ির পেছনের লম্বা পেয়ারা গাছটার ডালে বসে। সেই মেয়েটা আমার স্বামীকে জড়িয়ে শুয়ে আছে, তবে তাকে আমি ছাড়া আর কেউই দেখতে পাচ্ছে না। রোদ চলে গেলে আবার আমার চোখে কষ্ট হবে, তাই আমি ডানা গুটিয়ে পায়ের নখে পেয়ারা গাছের ডাল আঁকড়ে উল্টো হয়ে ঝুলে পড়লাম। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।